আসসালামু আলাইকুম। আজকে আমরা আইটি গভর্নেন্স নিয়ে আলোচনা করব। আমরা জুলাই আগস্ট 2023 সালের প্রশ্নটা একটু পড়ব। চলেন আমরা একটু পড়ি। যারা দেখবেন তারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা পরীক্ষার হলে অনেক বড় করে প্রশ্ন লেখার চেষ্টা করি, কিন্তু আসলে এর অ্যান্সারটা দেখেন। আমরা জুলাই আগস্ট 2023-এ যে প্রশ্নটা আসছে যে হোয়াট ইজ দ্য মেজর objective area for the initiate ICT professional skills assessment and enhance program mentioned in the national ICT policy 2009. Who are the primary actors? How would this program benefit the nation? What are the short term and mid term goals of this action item? এখানে অ্যান্সার খুব শর্টকাটে দিয়েছে যে আমরা দেখি যে এখানে অ্যান্সারটা দিয়েছে যে দ্য মেজর অবজেক্টিভ এরিয়া ফর দিস প্রোগ্রাম এডুকেশন অ্যান্ড রিসার্চ। অর্থাৎ আমাদের অ্যান্সারটা দিয়েছে যে আপনার হোয়াট আর দ্য মেজর অবজেক্টিভ এরিয়া ইনস্টিটিউট আইসিটি প্রফেশনাল স্কিল অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে এদের আসলে আপনার মেজর অবজেক্টিভটা কি। মেজর অবজেক্টিভ সহজ কথায় অ্যান্সার দিয়েছে যে দ্য মেজর অবজেক্টিভ এরিয়া ফর দিস প্রোগ্রাম ইন দিস এডুকেশন অ্যান্ড রিসার্চ। তারপরেরটা হলো যে আপনার পরেরটুকু হচ্ছে যে স্কিল অ্যাসেসমেন্ট ইনহ্যান্স প্রোগ্রাম আইএসপিএ মেনশন ন্যাশনাল আইসিটি, মানে এটাতে আসলে কি মেনশন করা আছে এখানে হলো যে দিস মেনশন করা আছে যে এডুকেশন অ্যান্ড রিসার্চ। আর এটা প্রাইমারি অ্যাক্টরসটা কি এখানে বলছে যে হু আর দ্য প্রাইমারি actors. Primary actors are BCC and BASIS, BCS and academic. কারণ এদের প্রধান উদ্দেশ্যই হলো আপনার এডুকেশন এবং রিসার্চ করাটাই হলো এর প্রধান উদ্দেশ্য। আর যেহেতু আমার এখানকার পরবর্তী অ্যান্সারটুকু যদি আমরা দেখি যে হাউ উড দিস প্রোগ্রাম বেনিফিট দ্য নেশন, হোয়াট আর দ্য শর্ট টার্ম মিড টার্ম গোলস অফ দিস অ্যাকশন, যেহেতু 4 মার্কের এখানে প্রশ্ন। তো আমরা এখানে পরেরটা হলো যে শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম গোলস অফ দিস অ্যাকশন আইটেম আর ইনিশিয়েট IPSAEP as the government program in collaboration with industry and academic establishment private entity for operation with ownerships from the government, industry and academic. এটা হলো আমাদের আপনার এই 4 মার্কের প্রশ্নের জন্য এখানে আপনার 1 2 3 4 5 এনারা 5 লাইনে লিখছে, এর বেশি লেখার দরকার নেই, যেহেতু 4 মার্কের জন্য তো আমরা আহামরি লিখবো না। তারপরে বলতেছে যে হোয়াট আর দ্য 5 মোরাল ডাইমেনশনস অফ দ্য ইনফরমেশন ইজ দ্যাট অ্যারাইজ ফ্রম মেজর ইথিক্যাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যু। এখানে আপনার প্রধান আপনার মোরাল ডাইমেনশনগুলো কি কি এখানে যেটা আপনার কিনা ইথিক্যাল এবং সোশ্যাল এবং পলিটিক্যাল ইস্যুর উপরে ইফেক্ট পড়ে। এখানে আপনার 5টা মোরাল ইস্যু আমরা যদি দেখি, 5টা মোরাল ইস্যু হলো যা ইনফরমেশন রাইট অ্যান্ড অব্লিগেশন, আপনাকে অবশ্যই ইনফরমেশনটা রাইট এবং ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের জন্য যাতে রাইট হয় সেদিকে অবশ্যই আপনাকে দেখতে হবে এবং কোনটা সঠিক সেটা আপনাকে প্রোটেক্ট করতে হবে। তারপরে প্রপার্টি রাইট অ্যান্ড অব্লিগেশন, অর্থাৎ আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা আছে সেটা আপনার প্রোটেক্টেড হচ্ছে কিনা ডিজিটাল সোসাইটি বা ডিজিটালের মাধ্যমে সেটা হচ্ছে কিনা সেটা আপনার কনফার্ম করতে হবে, এবং কোনো প্রপার্টিতে ডিফিকাল্টিজ যদি কোনো কিছু থাকে সেটা আপনাকে সহজভাবে নিতে হবে। আর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কন্ট্রোল, আপনাকে অ্যাকাউন্টেবিলিটি এবং কন্ট্রোল অবশ্যই থাকতে হবে যাতে আপনার ইন্ডিভিজুয়ালি আপনাকে না করে, কোনো হার্ম না করে, ক্ষতি না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে সিস্টেমের কোয়ালিটিটা কি হবে, স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, আপনার ইন্ডিভিজুয়ালি এটা রাইট এবং সেফটি কিনা সোসাইটির জন্য সেটাও আপনাকে সিস্টেম কোয়ালিটিটা কনফার্ম হতে হবে। কোয়ালিটি অফ লাইফ, what values should be preserved in an information and knowledge based society, which institution should be protected from violation, which collectorial values
and practice does the new information technology support. তো আমরা মূলত এখানে পাঁচটা মোরাল ডাইমেনশন আমরা পাচ্ছি। একটা হলো ইনফরমেশন রাইট অ্যান্ড অব্লিগেশন, প্রপার্টি রাইট অ্যান্ড অব্লিগেশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কন্ট্রোল, সিস্টেম কোয়ালিটি, কোয়ালিটি অফ লাইফ। এখানে আমরা দেখতেছি আপনার 6 মার্কের জন্য যথেষ্ট। তারপরে 2 এতে দেখতেছি হোয়াট আর দ্য 4 কম্পোনেন্ট ইউজড দ্য ডিসিশন সাপোর্ট সিস্টেম। এখানে 4টা কম্পোনেন্ট যেটা আপনার ডিসিশন সাপোর্টের জন্য আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটার ব্যাপারে বলা হয়েছে। তো এটা 4টা কি 4টা হলো ডিসিশন সাপোর্ট সিস্টেম। 4টা হলো একটা অ্যানালিটিক্যাল মডেল, স্পেশালাইজড ডাটাবেস, ডিসিশন মেকার অন insight and judgment, interactive computer based modeling process to support semi structured decision, business decision. এই হলো আমার যেহেতু প্রশ্নটা হলো 3 মার্ক, তারা আপনার 2 মার্কের 2 পেজ, যেহেতু আমার 4টাই এখানে চাইছে ডিসিশন সাপোর্টের যে 4টা মূল টার্ম সেটা এখানে চাইছে। একটা হলো অ্যানালিটিক্যাল, স্পেশালাইজড ডাটাবেস, ডিসিশন মেকার অনার এবং ইনসাইট জাজমেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ কম্পিউটার বেসড। তারপরে আমরা দেখি এখানে 2 বি নম্বর প্রশ্ন কি বলছে যে among the major reporting alternative management information systems, one of the exception expert describe the exceptions report with example, what benefit provide by the exceptions report. এখানে আপনার একটা অল্টারনেটিভ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা হলো এমআইএস, অর্থাৎ এমআইএসটা যখন আপনার রিপোর্টিংটা নেই তখন কোন সিস্টেমে নেয়, এটা হলো এক্সেপশন রিপোর্টের ক্ষেত্রে এমআইএসটা ম্যানেজমেন্ট চেয়ে থাকে। তো এই ক্ষেত্রে এক্সেপশন রিপোর্টটার কেন দিই, এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিব আর সাথে আপনাকে হোয়াট বেনিফিট প্রোভাইডেড, আপনার এক্সেপশন রিভাইডের যে এক্সেপশন রিপোর্টটা প্রোভাইড করবেন এক্ষেত্রে বেনিফিটটা কি হবে। তাহলে আমরা দেখি অ্যানসারটা। এখানে বলতেছে one of the major alternative in MIS reporting is a report that is provided only when exceptional condition, অর্থাৎ আপনাকে MIS রিপোর্টটা তখনই দেয়া হয় যখন কিনা আপনার এক্সেপশনাল কন্ডিশন, অর্থাৎ আপনাকে এই রিপোর্টটা এক্সেপশনাল কন্ডিশনের সময় আপনাকে রিপোর্টটা চাবে। ইন আদার কেস রিপোর্ট আর প্রডিউসড পিরিয়ডিক্যালি, মানে এটা পিরিয়ডিক্যালি রিপোর্টটা প্রডিউসড করা হয় বাট কন্টেন ইনফরমেশন অনলি অ্যাবাউট দিস এক্সেপশনাল কন্ডিশন, মানে শুধুমাত্র আপনার এমআইএসটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই রিপোর্টটা শুধুমাত্র আপনার এক্সেপশনাল কন্ডিশনেই এই রিপোর্টটা চাওয়া হয়। দিস আর কল্ড এক্সেপশন রিপোর্ট, সুতরাং এই জন্য এটাকে এক্সেপশনাল রিপোর্ট বলা হয়। এখানে এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলা যায় যে ক্রেডিট ম্যানেজার ক্যান বি প্রোভাইডেড উইথ এ রিপোর্ট that contains only information on customer who have expected their credit limit, অর্থাৎ একটা ক্রেডিট লিমিট থাকে, এই ক্রেডিট লিমিটের অবস্থাটা কি অবস্থায় আছে যাতে ম্যানেজার খুব দ্রুত প্রোভাইড করতে পারে, এবং এটা তো সচরাচর ম্যানেজমেন্ট সবসময় চায় না, সে মাঝে মাঝেই চায়। এটা এই জন্য আপনাকে এই রিপোর্টটাকে বলা হয় এক্সেপশনাল রিপোর্ট, এবং এই এক্সেপশনাল রিপোর্টটা আপনাকে পিরিয়ডিক ডিটেলস রিপোর্ট আকারে এটা বিজনেস অ্যাক্টিভিটির কি অবস্থা আছে দেখার জন্য এই রিপোর্টটা দেওয়া হয়। তারপরে আমরা যদি যাই 2 সিতে, explain clearly how data visualization systems make data more meaningful to the users. এখানে ভিজুয়ালাইজেশন সিস্টেমে আপনার যে ডাটাটা কখন ইউজারের কাছে একটা মিনিংফুল অবস্থা হয়, বা আমি কখন বলতে পারবো যে একটা ভালো অবস্থা বা মিনিংফুল অবস্থা কখন বলতে পারবো। এখানে বলতেছে যে ডাটা visualization systems represent complex data using interactive three-dimensional graphical forms such as charts, graphs and maps. তাহলে আমার এখানে ডাইমেনশনাল গ্রাফিক্যাল ফর্ম such as কি, একটা হলো চার্টস, একটা হলো গ্রাফস and maps, এই তিনটা। DVS tools help users interactively sort, subdivide, combine and organize data while the data are in their graphical forms. The assistance helps users discover patterns,
links and anomalies in business or scientific data in an interactive knowledge discover and decision support process. Business application like data mining, এখানে data mining business application এর ক্ষেত্রে typically use interactive graphs that lets users drill down real time and manipulated the underlying data of a business model, help to clarify their meaning of business decisions making. This is the called আমরা বলতে পারি যে এটাকে data visualization systems make data more meaningful the users. তারপরে ডি নম্বর বলতেছে যে describe in details the nature interface mentioned the various components from the perspective of artificial intelligence. এখানে আপনাকে ডিটেইলস বর্ণনা করার কথা বলা হয়েছে যে ইন্টারফেস মেনশন দ্য ভেরিয়াস কম্পোনেন্ট, এখানে অনেকগুলো কম্পোনেন্টের কথা বলা হয়েছে ফর পারস্পেক্টিভ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এটা অনেকগুলো কম্পোনেন্টস আছে, আপনাকে এখানে বর্ণনা করার কথা বলা হয়েছে। তাহলে আমরা যাই 2D-তে। 2D-তে আমরা এখানে দেখি the 2D, এখানে বলতেছে the development of natural interface is considered a major area of artificial intelligence applications as essentials to the natural use of computers by humans. এখানে আমরা কি করি যে ডেভেলপমেন্ট ন্যাচারাল ইন্টারফেস কনসিডারেশন মেজর এরিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশনস এখানে ব্যবহার করা হয়, প্রয়োজনীয় কি করা হয় ন্যাচারাল ইউজ অফ দ্য কম্পিউটার্স বাই হিউম্যানস, অর্থাৎ যেটা মানুষ পরিচালনা করতো তো সেটা এখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা পরিচালনা করবে। এক্সাম্পল দিয়েছে দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পেস রিকগনাইজেশনস আর মেজর ট্রাস্ট অফ দিস এরিয়া অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এখানে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং স্পেস সবগুলোই একটা ডামি আকারে এখানে দেওয়া হবে। being able to talk computer and robots conversational human language and have a understand as a easily understand each other of goal of AI research, অর্থাৎ এখানে আপনাকে কনভারসেশন করা হবে, এখানে মানুষ যাতে সহজে তার ভাষাগুলো বুঝতে পারে এবং কাজগুলো পরিচালনা করতে পারে, এটা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মূল গোল, প্রধান লক্ষ্য। দিস গোল ইনভলভস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুইস্টিক্স, তারপরে ফিজিওলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আদার ডিসিপ্লিনস। এটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের ফিজিওলজি বা কম্পিউটার সায়েন্স বা আদার যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করা। আদার ন্যাচারাল ইন্টারফেস রিসার্চ অ্যাপ্লিকেশন ইনক্লুড ডেভেলপমেন্ট অফ multi-sensory device that use a variety of body movement operate computers. দেখা যাচ্ছে সহজে আপনার আরো বড় ব্যাপার হলো যে আপনার একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে, সেখানে কি করবে সে অটোমেটিক সে কাজগুলো করে থাকবে এবং একটা থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট করতে পারবে, which is related to emerging application area of virtual reality. Virtual reality involve using a multi-sensory human computer interface. এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ভার্চুয়ালি একটা মাল্টি সেন্সর হিউম্যান কম্পিউটার ইন্টারফেস থাকবে, যেটা কিনা ইনেবল হিউম্যান ইউজার্স মানে মানুষই এটা ব্যবহার করবে এক্সপিরিয়েন্স কম্পিউটার সিমুলেট অবজেক্টিভস স্পেস অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্ডস ইফ ইজ দ্য অ্যাকচুয়াল এক্সিস্টস। আমরা এটা বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো আপনার একটা প্রোগ্রাম যেখানে সেট আপ করা থাকবে, আপনার সেক্ষেত্রে ভাষা বা ল্যাঙ্গুয়েজ সবগুলো দেওয়া থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সে কি করবে মুভমেন্ট করবে এবং তার মাধ্যমে কথাগুলো বলবে। আর এক্ষেত্রে মেন গোল হলো যাতে আমি ডেভেলপমেন্ট করতে পারি, অর্থাৎ ফিজিওলজি ব্যাপারগুলো, কম্পিউটার সায়েন্সের যে এরিয়াগুলো এবং আদার যে ডিসিপ্লিন এরিয়াগুলো আছে সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটামুটি কাভার করে। আর আদার ন্যাচারাল ইন্টারফেস যেগুলো আছে, যেগুলো আপনার অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপমেন্ট করে, মাল্টি সেন্সর ডিভাইসগুলো যেগুলো অনেকগুলো কাজে লাগে,
অনেক এরকম হয় যে আপনি একটা কম্পিউটার অপারেট করতে দিয়েছেন, সেক্ষেত্রে সে অটোমেটিক মুভমেন্ট করতেছে। আমরা আপনার পাঠান সিনেমাতে যখন কি করে শাহরুখ খান একটা জায়গাতে আছে, সে যখন তাকে পুলিশ বাহিনীতে ঘিরে ফেললো, তখন সে কি করলো, একটা অটো সেন্সরের মাধ্যমে গুলি চলতে থাকতেছে। তো দেখা যাচ্ছে যে বাহিনী গিয়ে দেখতেছে যে ওখানে গুলি হচ্ছে, তারা দ্রুত গিয়ে দেখতেছে যে না, ওখানে একটা চিপ বসানো আছে, একটা এআই প্রযুক্তি বসানো আছে। সে কি করতেছে, সেই প্রযুক্তি অটোমেটিক ফায়ার করতেছে। কিন্তু সে কি করতেছে, যে রোভার ডাকাত করে যখন শাহরুখ খান চলে গেল, তখন তার কাজটা থেকে এই প্রযুক্তির মাধ্যমে সে করে নিতে পারলো। তো এইটা হলো আমাদের এআই প্রযুক্তির মূল থিম। তো আমাদের হোয়াট ইজ দ্য, পরেরটা দেখি প্রশ্ন, হোয়াট ইজ দ্য কনফ্লিক্টিং ব্লকস ইন ব্লকচেন, হাউ ইজ দ্য রিসলভ ইন বিটকয়েন। এখানে বলতেছে যে ব্লকচেনের যেটা কনফ্লিক্টিং আসলে কেন করে ব্লকচেনের মাধ্যমে, এবং বিটকয়েন যেটা, সে এটা আসলে কিভাবে এটা রিসলভ করে। চলেন অ্যান্সারে যাই। এক্ষেত্রে আমরা দেখি যে কনফ্লিক্টিং ব্লকস, এখানে আমরা বলতেছে যে কনফ্লিক্টিং blocks in blockchain occurs when two or more nodes in the network add different blocks to the chain at the same time. অর্থাৎ ব্লকচেন সিস্টেমটা হলো যে আপনার যখন দুই এবং দুইয়ের অধিক নোডস থাকবে, যেগুলো আমরা কিনা ডিফারেন্ট ব্লকে এটা কি করতে পারবে, তারা ডিফারেন্ট ব্লকের ভিতরে যাবে, কিন্তু সেম টাইম মানে একই সময়ে ডিফারেন্ট ব্লকে যাবে। এখানে অ্যাক্রস এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মাধ্যমে সেটা অ্যাক্রস করবে। দেয়ার ইজ পসিবল of the happening, the creating a fork in the chain. There is consensus rules helps nodes figures out which the block they should believe. In Bitcoin, the rules called the longest chain rules. Each of the node acknowledgement legitimity of both considers blocks and situation resolve when the next blocks build one of the contenders. The longer chain becomes part of the de facto blockchain. আপনাদের যদি আমরা একটা পিকচারের মাধ্যমে দেখাই ব্লকচেন, blockchain's facts, what is it, how it's work and how it can be used. তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে ব্লকচেন ইজ এ ডিস্ট্রিবিউট ডাটাবেস অর লেজার শেয়ার্ড অ্যামং এ কম্পিউটার নেটওয়ার্ক অর নোডস। একটা কম্পিউটার নেটওয়ার্কসে এটা ডিস্ট্রিবিউশন করে, এবং তাদের ইয়ে হয় যে একটা বেস্ট রুলস ক্রিপ্টোকারেন্সি সিমস মেইনটেন সিকিউর ডিসেন্ট্রালাইজড রেকর্ড অর ট্রানজ্যাকশন, মানে একটা ট্রানজ্যাকশনকে তারা যাতে এখানে দেখেন ব্লকচেন অর্থাৎ এই ডিজিটাল ডাটাবেস, এটা হলো একটা ডিজিটাল ডাটাবেস সিস্টেমস লেজার দ্যাট ইজ ডিস্ট্রিবিউট অ্যামং দ্য নোডস অফ নোডস অফ এ পির টু পির নেটওয়ার্ক। অর্থাৎ এইটা যদি হয় আপনার এখানে আমাদের এটা, এখানে যদি আমরা দেখি এটা আমাদের মেন ব্লকচেন, এখানে কি করছে, এক জায়গায় মেসেজ দিচ্ছে, এখানে আরেক জায়গায় মেসেজ দিচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে, দেখা যাচ্ছে একটা ডাটা থেকে আরেকটা যাচ্ছে, কিন্তু এখানে একটা নেটওয়ার্কিং এর মধ্যে এটা অবস্থান করতেছে। এবং এটা আমাদের কিভাবে কাজটা করে, ব্লকচেনটা মূলত কাজ করে যে আপনার বলা যায় যে might be familiar spreadsheet database. Blockchain sometimes similar because the database where information is entered, এখানে information entered করা হয় এবং এটা stored করা হয়। But the key difference between traditional database
স্প্রেডশিট অ্যান্ড ব্লকচেন ইজ হাউ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্সেস। মানে এখানে আপনার ইনফরমেশনগুলো ইন্টার করা হয় এবং স্টার্ট করা হয় এবং ডিফারেন্ট বিটুইন ট্রেডিশনাল ডাটাবেজে এটা দেওয়া হয়, এবং স্প্রেডশিট একটা নেটওয়ার্কিং মাধ্যমে করা হয় যেতে একটা ডাটাবেজ স্ট্রাকচার সেখানে অ্যাসিস্ট করা যায়। তো এটা হলো আমাদের মূলত ব্লকচেন। আর ব্লকচেন বিটকয়েনগুলো কিভাবে রিসলভ করবে সেটাও আমরা ওখানে আলোচনা করলাম, প্রশ্ন অ্যান্সারে দেখছি। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর বলতেছে যে হোয়াট ইজ দ্য সেট অফ অ্যাজাম্পশন দ্যাট অর্গানাইজেশন কালচার ইনকম্পাসেস। একটা অর্গানাইজেশনাল কালচারের আপনি অ্যাজাম্পশন একটা সেট কিভাবে করবেন, এখানে এক্সপ্লেইন দিতে বলতেছে হাউ ডাজ দ্য কনসেপ্ট অফ অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশন কালচারের কনসেপ্টটা কি হবে, এবং আপনি অ্যাপ্লাই টু ইওর ইউনিভার্সিটি আর কলেজ, এবং এই অর্গানাইজেশন কালচারটা আপনি কিভাবে একটা ইউনিভার্সিটি এবং কলেজে অ্যাপ্লাই করবেন, হাউ ডাজ ইট বেনিফিট অ্যাজ এ ইউনিফাইং ফোর্স, মানে এটা কি ইউনিফাই ফোর্সের মাধ্যমে আপনি কিভাবে বেনিফিট পাবেন, হোয়াট আর দ্য ইফেক্ট অফ অর্গানাইজেশনাল কালচার টেকনোলজি চেঞ্জ, মানে একটা টেকনোলজি চেঞ্জ করে আপনি একটা অর্গানাইজেশনে কিভাবে বেনিফিট দিবেন। তাহলে আমরা দেখি 3 এটা অনেক বড় করে লিখছে, আমরা এত বড় করে লিখবো না, এখান থেকে কিছু কিছু মেন পয়েন্ট যেটা মনে হয় সেটা নেবেন। এখানে বলতেছে যে অল অর্গানাইজেশনস হ্যাভ bedrock unaccessible unique questions by the members assumption that define their goals and products. Organizational culture encompasses this set of assumption about what products the organization should produce, how it should produce them, where and for whom. Generally, these cultural assumptions are taken totally for granted, are rarely publicly announced or discussed. Business process, the actual way business firms produced value are usually in innocent in the organization's culture. You can see organizational cultures at the work by looking around your university or college. Some bedrock assumption of university life are that professors know more than students. The reason students attend the college is to learn and classes follow the regular schedule. অর্থাৎ এখানে হলো একটা অর্গানাইজেশন যেখানে একটা কালচার দেওয়া থাকে। এক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছে, যদি কোনো ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনে আপনি এটা দেখেন যে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসতেছে যাচ্ছে, কিন্তু আসলে এখানকার ইউনিভার্সিটির জানে আর কি, যে প্রফেসর সেই জানে আসলে ওই স্টুডেন্টটা এখানে পড়াশোনা করতেছে কিনা বা এখান থেকে শিখতেছে কিনা, একটা রেগুলার শিডিউলের মাধ্যমে হচ্ছে কিনা, সেটা একটা ফ্যাক্ট। তো এখানে বলতেছে অর্গানাইজেশন কালচার ইজ এ পাওয়ারফুল ইউনিফাইং ফোর্স। একটা অর্গানাইজেশন কালচার হলো পাওয়ারফুল ইউনিফাইং ফোর্স দ্যাট রিস্ট্রেন্টস এ পলিটিক্যাল কনফ্লিক্ট, যেখানে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট গ্রো করে অ্যান্ড প্রমোট কমন আন্ডারস্ট্যান্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এগ্রিমেন্ট অন প্রসিডিউরস, কমন প্র্যাকটিস, if the all shares the same basic cultures, assumption, agreement on the other matters more likely. অর্থাৎ ইউনিফাইং হলো যে সাপোজ আমি একটা জায়গা থেকে বেড়ে উঠেছি, সেখানকার কালচার সম্বন্ধে আমার জানা, সেখানে এভরিথিং জানা, কিন্তু আপনি একটা কালচারে বেড়ে উঠছেন দেখা যাচ্ছে আমার থেকে ডিফারেন্ট ওয়ে। তো এখানে ইউনিফাইংটা হলো যে আপনার প্রমোট করতে হবে যে কমন আন্ডারস্ট্যান্ডিং, এগ্রিমেন্ট, প্রসিডিউরস এবং কমন প্র্যাকটিসগুলো আপনাকে এখানে তুলে ধরতে হবে, এবং আপনার যেটা বেসিক কালচার সেটাই আপনাকে সেভাবে অ্যাজাম্পশন করতে হবে, আপনাকে সেই অনুযায়ী চুক্তিবদ্ধ হতে হবে এবং সেই মেটারগুলো আপনাকে দেখতে হবে। তো অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজেশনাল কালচারস ইজ এ পাওয়ারফুল রেস্ট্রেন্ট অন চেঞ্জেস, especially technology sense. Most organization will do almost anything to avoid making change the basic assumption any resistance. However, there are times of the sensible way the firm is move forward to employ new technology that directly oppose existing organizational cultures. When this occurs, the technology is often stalled while the culture slowly adjusted.
আমি আবার 3-এর বি নিয়ে একটু পরে আলোচনা করব, আপাতত এতটুকুই রাখতেছি। আমরা পরের প্রশ্ন শুরু করি। এখানে 3-এর বি নম্বর প্রশ্নটা আমরা দেখি যে 3-এর বি নম্বর প্রশ্নটা কি বলতেছে। এখানে 3-এর বি নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্সপ্লেইন হাউ দ্য ইউজ অফ ইনফরমেশন সিস্টেম allow how explain how the use of the information systems allow one of the focus of the market niche। একটা মার্কেট নিচে আপনার একটা ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ আপনি যদি অ্যালাউ করেন তাহলে কিভাবে সেটা ব্যবহার করবেন, এর প্রক্রিয়াটা আসলে আপনাকে ব্যাখ্যা করার জন্য বলতেছে। তো এখানে আমরা বলতে পারি যে ইনফরমেশন সিস্টেম আপনি ব্যবহার করে, ইনফরমেশন সিস্টেম ক্যান বি ইউজড ইনেবল এ স্পেসিফিক মার্কেট ফোকাস, মানে একটা ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে আপনি মার্কেট ফোকাস করতে পারবেন অ্যান্ড সার্ভ এ ন্যারো টার্গেট মার্কেট, এবং আপনি একটা ন্যারো মার্কেট টার্গেট করতে পারবেন বেটার দেন কম্পিটিটরস, অর্থাৎ একটা কম্পিটিটরসে আপনি ভালোভাবে করতে পারবেন। ইনফরমেশন সিস্টেম সাপোর্ট দিস স্ট্র্যাটেজি বাই প্রডিউসিং অ্যান্ড অ্যানালাইসিং ডাটা for finally tuned সেলস অ্যান্ড মার্কেটিং টেকনিক্স। অর্থাৎ আপনি কি করতে পারবেন, এখানে ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করে আপনি অ্যানালাইসিস করে একটা ভালো একটা অবস্থানে বা একটা মার্কেট টেকনিক আসতে পারবেন বা বিক্রি করতে পারবেন। ইনফরমেশন সিস্টেমস enable কোম্পানিজ অ্যানালাইসিস কম্পিউটার্স বাইং প্যাটার্নস, অর্থাৎ ইনফরমেশন সিস্টেমে আপনি কি করতে পারেন, কোম্পানির বাইং প্যাটার্নসটা চেঞ্জ করতে পারেন, টেস্টটা সাতটারে চেঞ্জ করতে পারেন, প্রেফারেন্স ক্লোজলি দে ইফিসিয়েন্টলি ফিস অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাম্পানিজ টু স্মলার টার্গেট মার্কেট। অর্থাৎ আমরা ফোর্টার্স 3 জেনারিক স্ট্র্যাটেজি যখন পড়ছি, অর্থাৎ আমরা বিজনেস স্ট্র্যাটেজি দেখছি, সেখানে আপনার কি করছে, মার্কেট আপনার একটা থাকে যে আপনার মার্কেটের মূল টার্গেটই থাকে যে একটা ছোট একটা মার্কেট সে দখল করবে এবং তার যে মার্কেটটা সেটা, অর্থাৎ ডিফারেন্টিয়েশন প্রোডাক্ট হবে এবং প্রোডাক্ট ডিফারেন্টিয়েশন হবে এবং আপনার মার্কেটে কম দামে বিক্রি করবেন এবং আপনার উৎপাদন বেশি হবে এবং সেল বেশি হবে। তো এখানেও ঠিক যে আপনার একটা ইনফরমেশন সিস্টেম যখন আপনি ব্যবহার করবেন, একটা ক্যাম্পেইন করবেন এবং একটা নির্দিষ্ট ছোট্ট এরিয়াকে টার্গেট থাকবে যে আমি এই এরিয়াটা, আমি এই ইনফরমেশনটা ব্যবহার করে আমি ওখানকার প্রোডাক্ট, ওখানকার লাইফ সাইকেল, ওখানকার ডেমোগ্রাফিক ডাটা বা পারচেস হ্যাবিট, বা ওখানে যে যারা আছে সুপার মার্কেট আছে, রিটেইলার স্টোরার আছে, তাদের কি করবে, ডাটা কালেকশন করবেন ওই পিপলের কাছ থেকে, আসলে তাদের চাহিদা কি, এই টাইপের নেবেন এবং আপনি যে ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইটে আপনার যাবতীয় ডাটাগুলো আপনি ইনফর্মগুলো দিয়ে দিবেন, আপনার কোম্পানির রুলস রেগুলেশন দিয়ে দিবেন, সেই সাথে কি করবেন, অ্যানালাইসিস অফ সাস ড্রাইভস ওয়ান অফ দ্য মার্কেটিং ক্রিয়েট পার্সোনাল মেসেজ বেস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রিসেন্স। তো এইভাবে আপনি আপনার ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে একটা কোম্পানি বা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন এবং দেখা যাচ্ছে আপনি একটা ছোট্ট মার্কেট আপনার টার্গেট থাকবে, সেখানে আপনি ডেভেলপমেন্ট করবেন এবং তখন বিজনেসটা গ্রো করবেন। তারপর 3 বলতেছে হোয়াট কাইন্ড অফ দ্য অর্গানাইজেশন শুড ইউজ দ্য আইটি গভর্নেন্স। আইটি গভর্নেন্স কোন ধরনের অর্গানাইজেশনে আপনার মূলত ব্যবহার করা হয়, হোয়াট শুড বি ডান ইনশিওরিং স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ অ্যান্ড পজিটিভ রেজাল্টস ফ্রম আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আপনার কোন ধরনের বিজনেসে আপনার স্মুথ, মানে ইনশিওর করবে বিজনেসে যে পজিটিভ রেজাল্টটা, এবং আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনি একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবেন, সেই অবস্থানকে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা দেখি, সি নম্বরে যাই। এখানে বলতেছে যে বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর, আপনি বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনে কি করতে পারবেন,
need a way to ensure করতে পারবেন that their IT functions support business strategic and objective। অর্থাৎ আপনি শুধু সরকারি সেক্টরে না, এটা প্রাইভেট এবং পাবলিক দুইটা সেক্টরে আপনি আইটি ফাংশনটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা আপনি পূরণ করতে পারবেন। অ্যান্ড formal IT governance program should be of the radar of the organization, should be radar of the organizations and any industries that needs to comply with regulation related to financial technology accountability. However, implementing a comprehensive IT governance programs requires a lot of time and effort, where a very small entities might practice only essential IT governance method. The goals of larger and more regulated organizations should be full-fledged IT governance program. অর্থাৎ আপনার আমরা যেটা দেখলাম যে আপনার দুইটা সেক্টরে আপনার প্রয়োজন আইটি ফাংশনটা। তো আইটি যে গভর্নেন্স অবশ্যই কি থাকতে হবে, যে একটা অর্গানাইজেশন ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হয় এবং যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি অ্যাকাউন্টেবিলিটির জন্য এটা প্রয়োজন হয় এবং এটার যে ইমপ্লিমেন্টিং বা কম্প্রিহেন্সিভ আইটি গভর্নেন্স রিকোয়ার্স একটা লট অফ ইফোর্ট থাকে, যেখানে আপনার ছোট ছোট যে কোম্পানিগুলোতে আপনার আইটি গভর্নেন্স মেথডগুলো ইউজ করা যায় এবং বিশেষ করে লার্জ এবং এর অধিক অর্গানাইজেশনগুলোতে আপনি আইটি গভর্নেন্স প্রোগ্রাম ফুললি ইউজ করতে পারেন। One of the most of the important spots to success with executive buy-in, it is often recommended that a risk management committee with top-level sponsorships and business representation is formed to ensuring it's an effective program. It needs to be supported by a board set of line of business leaders. It is also recommended to share result with the board or audit committee to develop real attention when items begin to get ignored. As with any significant project, one of should always keep communication lines open between various parties, measure and monitor to process of the implementation, and seek outside help if needed. তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আইটি ফাংশন আইটির মূলত প্রধান যে উদ্দেশ্য হলো সেটা হলো আপনার সেটা প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট এবং পাবলিক দুইটা সেক্টরে এটা প্রয়োজন হয়। আর আইটি গভর্নেন্স মূলত একটা প্রোগ্রাম, সেটা হলো কি আপনার একটা অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন এবং একটা রেগুলেশন রিলেটেড কাজ এবং অ্যাকাউন্টেবিলিটি করে থাকে। বিশেষ করে ছোট যে প্রতিষ্ঠান তাদের আমাদের আইটি গভর্নেন্সের মেথডগুলো প্রয়োজন হয়, কিন্তু এর উপরে যে অধিক প্রয়োজন সেক্ষেত্রে আমরা একটা আইটি গভর্নেন্সের ফুল একটা প্রোগ্রাম সেট আপ করে থাকি। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে এখানে আপনি এটা ব্যবহার করে এটা অবশ্যই আপনি সাকসেস হবেন এবং একটা আপনার যে রিকমেন্ড করা আর কি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি উইথ টপ লেভেল স্পন্সরশিপ বিজনেস রিপ্রেজেন্টেশন ইজ ফর্ম, আর ইনশিওর করতে হবে ইট ইজ অ্যান ইফেক্টিভ প্রোগ্রাম। প্রোগ্রামে একটা ইফেক্টিভ হয়, ইট নিডস টু বি সাপোর্টেড বাই এ বোর্ড set a line of business leaders. It is also recommended to share result with the board or audit committee to develop real attention when item get ignored. অর্থাৎ এখানে আপনাকে যে ভালো জিনিসটা সেদিকে আপনাকে একটা ভালো রেজাল্টের প্রতি আপনাকে অ্যাটেনশন দিতে হবে এবং আপনাকে এটা বাদে যেটা আপনার পক্ষে না সেটাকে আপনার ইগনোর করতে হবে এবং আপনি সিগনিফিকেন্ট প্রজেক্ট একটা প্রজেক্টে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে যে অলওয়েজ কিপ এ কমিউনিকেশন লাইনস ওপেন বিটুইন দ্য ভেরিয়াস পার্টিস, measures and monitor a progress of the implementation and seek outside help if needed যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা আমরা 4 এর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন বলতেছে কি, এখানে 4 নম্বর বলতেছে যে ডিসকাস ইন ডিটেইল দ্য সিকিউরিটি ওয়াইফাই নেটওয়ার্কস। একটা সিকিউরিটি ওয়াইফাই নেটওয়ার্কস এর ডিটেইলস আপনারা একটু বিশদ আলোচনা করার জন্য বলতেছে। তাহলে আমরা এখানে দেখি এখানে কি আলোচনা করার কথা বলতেছে যে
ওয়াইফাই নেটওয়ার্কস আমাদের বাসায় সবারই ওয়াইফাই মোটামুটি আছে। তো ওয়াইফাই নেটওয়ার্কের একটা সিকিউরিটি ব্যাপার আছে, যে আপনি আপনার বাসায় ওয়াইফাই রাখছেন, ঠিক আছে, কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কে অবশ্যই আপনাকে সাসপেক্টিবিলিটি টু হ্যাকিং বাই ইভেস ড্রোফার্স অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কস ল্যান ইউজিং দ্য 802.11 standard can be easily penetrated. The outsiders armed with laptop, wireless cards, external antennas, and hacking software. Hackers use those tools to detect unprotected network, monitor network traffic, and in some cases gain access to the internet or to the corporate networks. অর্থাৎ আমরা ওয়াইফাই চালাই, কিন্তু আমাদের লোকাল যে এরিয়া আছে যখন আমরা এটা ব্যবহার করি, বিশেষ করে ল্যাপটপ, ওয়্যারলেস কার্ড, এক্সটার্নাল অ্যান্টেনা অ্যান্ড যেগুলোতে ইউজ করে, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কোনো টুলস আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে, তাহলে আপনার কি করতে পারে, মনিটরটা নেটওয়ার্ক ট্রাফিকটা অনেক সময় কি ইজিলি অ্যাক্সেস করতে পারে, এবং আপনাকে অ্যাক্সেস করার সাথে সাথে কি করবে, আপনাকে ইজিলি হ্যাক করতে পারে। তখন আপনাকে হ্যাকার্সটা আপনার সহজে হ্যাকিং করতে পারে। তো ওয়াইফাই ট্রান্সমিশন টেকনোলজি ডিজাইনড টু মেক ইট ইজি ফর স্টেশন টু ফাইন্ড হেয়ার টু ওয়ান অ্যানাদার, মানে একটা জায়গা থেকে আরেকজনকে সহজেই পাওয়ার জন্য ওয়াইফাই ট্রান্সমিশন সহজে আপনাকে একটা ডিজাইন করছে। দ্য সার্ভিস সেট আইডেন্টিফায়ার SSIDs the identify the access points in the Wi-Fi networks are broadcast multiple times and can be picked up fairly easily into the intruders sniffers programs. Wireless networks in many locations do not have basic protections against wire driving, in which eavesdroppers drive by buildings or park outside and try to interrupt wireless network traffic. An intruder who has associated with an access point by using the correct SSID is capable of accessing other resources on the network. For example, the intruders could use the Windows operating systems to determine which other users are connected to the network, access their computer hard drivers, and often or copy their files. To mitigate the address this security risks, Wi-Fi networks shall be configured with appropriate encryption protocols, strong password, MAC addressing, filtering, and proper network segmentation. অর্থাৎ সহজ কথা, আপনি একটা ওয়াইফাই নেটওয়ার্ক আপনি আপনার কম্পিউটারে রাখছেন, এখন এটা যদি আপনি ওয়াইফাই নেটওয়ার্কটা ওপেন করে রাখেন, তাহলে আপনাকে সহজেই যে কোনো কম্পিউটার থেকে বা আরেকটা কম্পিউটার থেকে আপনার এতে এসে প্রবেশ করবে, এবং যখনই প্রবেশ করবে তখন আপনাকে যে কোনো সময় তারা হ্যাক করে নেবে, অর্থাৎ আপনার ডকুমেন্টেশন তারা নিয়ে নেবে, এবং আপনার এখান থেকে পাসওয়ার্ড বা আপনার মোবাইল বিকাশ বা দেখা যে কোনো একটা পাসওয়ার্ড নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আপনার ওখান থেকে হ্যাকিং করে আপনাকে ইজিলি হ্যাকারস হ্যাক করতে পারে। সুতরাং আপনাকে ওয়াইফাইটা কি করতে হবে, ওয়াইফাই নেটওয়ার্কটাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে এবং প্রোটেকশন থাকতে হবে, যাতে করে আপনার স্ট্রং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে ফিল্টারিং না করতে পারে, আপনার নেটওয়ার্ক যেটা আছে সেগমেন্টেশন আছে, আপনার এর ভিতরে যদি প্রবেশ না করতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা হলো আমার একটা এখন 4-এর সিতে কি বলতেছে, 4-এর সি বলতেছে যে না, আমরা 4-এর ইয়ে পড়ছি, 4-এর ইয়ে পড়ছে, হ্যাঁ। এখন আমরা 4-এর বিতে যদি যাই, এখানে কি বলতেছে 4-এর বি, হুইচ টাইপ অফ সফটওয়্যার আর ভালনারেবল টু SQL ইনজেকশনস অ্যাটাকস, অর্থাৎ কোন টাইপের সফটওয়্যার যেটা কিনা আপনার SQL ইনজেকশন ভালনারেবল সফটওয়্যার, কি টাইপের সফটওয়্যার কি টাইপের অ্যাটাক করে, কি টাইপের অ্যাটাক করে এই সফটওয়্যারের মাধ্যমে, এক্সপ্লেইন হাউ দ্য অ্যাটাকস অকার, আপনি ব্যাখ্যা করেন এখানে আসলে এই টাইপের অ্যাটাকটা কখন করে, আপনাকে ব্যাখ্যা করার জন্য বলতেছে। তো এখানে অ্যানসারটা হলো, এখানে আমরা যদি দেখি 4 নম্বরের অ্যানসারটা, এখানে বলতেছে ওয়েব অ্যাপ্লিকেশনস আর vulnerable to SQL injections attacks. SQL injection attacks take
advantage of vulnerabilities in properly coded web application software. এটা হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু ইন্ট্রোডিউস malicious program code. এখানে malicious program কোডটাকে ইন্ট্রোডিউস করে ইনটু এ কোম্পানির সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্ক। একটা কোম্পানির সিস্টেম এবং নেটওয়ার্কে তারা কি করে ইন্ট্রোডিউস করে দেয় এই malicious সফটওয়্যার। দিস vulnerability occurs when a web application fails. যখন এই vulnerability অকার্সটা ঘটে, মানে ম্যালিসিয়াস বলতে আমার যে সফটওয়্যার ওয়ার্মস, ট্রারজন বা এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে, এই ভাইরাসগুলো আছে, এগুলো যখন এর ভিতরে প্রবেশ করে তখন টু ভ্যালিডেট প্রপারলি অর ফিল্টার ডাটা ইউজার ইন্টারস অন ওয়েব পেজ, তখন টোটালি আপনি ভ্যালিড করতে পারেন না। আপনার যখন ডাটাগুলো ফিল্টার করেন, ওয়েব পেজগুলো দেখেন, তখন এই প্রবলেমগুলো হয়। হুইচ মাইট অকার ordering something online. An attacker uses to import validations error to send a rigorous SQL query underlining database to access the database, plant malicious code or access other systems to the networks. Large web applications have hundreds of places for inputting user data. আপনাদের দেখা যায় যাদের লার্জ অ্যাপ্লিকেশন ডাটা আছে, অনেক এরিয়া, তখন কি করবে, তাদের ডাটাগুলো ইনপুট করা আছে, তখন দেখা যাচ্ছে যে কোন দিক থেকে অ্যাটাক করবে আমরা সহজে এটা আইডেন্টিফাই করতে পারবো না। ইচ অফ হুইচ ক্রিয়েটস অফ অপরচুনিটি ফর এসকিউএল ইনজেকশন অ্যাটাক। তো এই টাইপের অনেকগুলো জায়গা থেকে যখন অ্যাটাক করে আপনার একটা মানে একটা ফাইলকে বা একটা প্রোগ্রামকে বিভিন্ন জায়গা থেকে বা একটা অ্যাপ্লিকেশনকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে যখন অ্যাটাক করবে, তখনই আমরা এটাকে বলবো এসকিউএল ইনজেকশন অ্যাটাকস। আচ্ছা, তারপর 4 সি নম্বর বলতেছে যে ডিসক্রাইব কম্পিউটার ফরেনসিক্স ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কোর্ট অফ ল। What are the basic principles of and the effective electronic documents retention policy? What are the problems that computers forensics deal with? এখানে কি ডিসক্রাইব করতে বলতেছে যে আপনার কম্পিউটার ফরেনসিক যে পার্সপেক্টিভ আছে, যেটা কোর্টে লর মাধ্যমে কোর্ট দ্বারা মানে একটা ল আইন হয়েছে, তাহলে আপনাকে সেই কম্পিউটার ফরেনসিকটা বর্ণনা করতে হবে। আর হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালগুলো কি কি, এই ডকুমেন্টেশন রিটেনশন পলিসির আপনার বেসিক যে প্রিন্সিপালগুলো কি, আর হোয়াট আর দ্য প্রবলেম দ্যাট কম্পিউটার ফরেনসিক ডিল উইথ, আর এই যদি কম্পিউটার ফরেনসিক এটা ডিল করে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে সেটা বলতেছে। 4 সি নম্বরটা দেখি আমরা। দেখেন প্রশ্ন অনেক বড় কিন্তু অ্যান্সার কত সহজ করে দিয়েছে। কম্পিউটার ফরেনসিক, এই জন্য আমাদের প্রশ্নের অ্যান্সারটা অনেক সহজ করে বা ছোট করে লিখতে হবে, যাতে করে আমাদের মূল কথাটা এক্সামিনার বুঝতে পারে। তো কম্পিউটার ফরেনসিক্স ইজ দ্য সায়েন্টিফিক collections, examination, authentication, preservation, and analysis of data held or retrieved from computer storage media in such a way that the information can be used as evidence in the court of law. অর্থাৎ কম্পিউটার ফরেনসিক সিস্টেমটা হলো যে একটা সায়েন্টিফিক কালেকশন, যেখানে আপনার এক্সামিনেশন করেন, অথেন্টিকেশন করেন এবং প্রিজার্ভেশন করেন, যেটা কিনা যে ডাটাটা কম্পিউটার স্টোরেজ মিডিয়ার কাছ থেকে নেওয়া, এবং এই ইনফরমেশনটা অবশ্যই আমাদের যে এভিডেন্স আকারে রাখছেন এটা অবশ্যই কোর্টের মাধ্যম থেকে নেওয়া। আর এর ইফেক্টিভ ইলেকট্রনিক ডকুমেন্টেশন রিটেনশন পলিসি হলো যে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে ইলেকট্রনিক ডকুমেন্ট, ইমেইল অ্যান্ড আদার যে রেকর্ডগুলো আছে অর্গানাইজেশনের অবশ্যই অ্যাক্সেসেবল থাকতে হবে, এবং নেইদার রিটেইন টু লং নর ডিসকার্ড টু সন, মানে এটা অবশ্যই দীর্ঘ সময় ধরে, যেটা খুব কাছাকাছি না। ইট অলসো রিফ্লেক্টেড অ্যান অ্যাওয়ারনেস হাউ টু প্রিজার্ভ পোটেনশিয়াল এভিডেন্স অফ দ্য কম্পিউটার ফরেনসিক্স। অর্থাৎ আপনাকে এটা কি করতে হবে, ইট অলসো রিফ্লেক্টস অ্যাওয়ারনেস, এটাকে অবশ্যই অ্যাওয়ারনেস করতে হবে যে কিভাবে কম্পিউটার ফরেনসিকের জন্য এটার আপনার পোটেনশিয়াল এভিডেন্সটা কিভাবে রাখতে হবে সেটা আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে। আর কম্পিউটার ফরেনসিক ডিলস, এখানে বলতেছে যে কম্পিউটার ফরেনসিক ডিলস উইথ দ্য ফলোয়িং প্রবলেমস। আপনি যে ডিলগুলো করবেন ঠিক আছে, কিন্তু কিছু প্রবলেম হবে। এই প্রবলেমগুলো কি,
একটা হলো রিকভারিং ডাটা ফ্রম কম্পিউটার্স, আপনি কম্পিউটার্স থেকে ডাটা রিকভার করবেন, ঠিক আছে, হোয়াইল প্রিজার্ভিং ইভেনচুয়ালি ইন্টিগ্রিটি, আপনাকে অবশ্যই সেক্ষেত্রে ইন্টিগ্রিটি থাকতে হবে। আর সিকিউরলি স্টোরিং অ্যান্ড হ্যান্ডেলিং রিকভার ইলেকট্রনিক ডাটা, আপনাকে অবশ্যই আপনি যখন ইলেকট্রনিক ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন অবশ্যই আপনাকে সিকিউরিটি থাকতে হবে। কারণ কি, আপনি ওই ইলেকট্রনিক ডাটা আরেকজনের হাতে পড়ে গেল, আপনার ওখান থেকে ডিভাইসের মাধ্যমে সে নিয়ে নিল তার পুরো ডাটা, তাহলে আপনার কোম্পানি বা আপনার একটা প্রতিষ্ঠানে পুরো তথ্য জেনে গেল। তো সেই জন্য অবশ্যই আপনি কম্পিউটার ফরেন্সিং যখন করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম থাকবে। তার ভিতরে একটা প্রবলেম হলো আপনি যখন স্টোরিং ডাটাগুলো রিকভার করতেছেন ডাটাগুলো ফুললি, তখন অবশ্যই সিকিউরলি নিতে হবে। তাছাড়া আমাদের এটা খোয়া যাওয়ার বা আমার প্রতিষ্ঠানের তথ্য আগে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফাইন্ডিং সিগনিফিকেন্ট ইনফরমেশন ইন লার্জ ভলিউম ইলেকট্রনিক ডাটা, অর্থাৎ আপনি যখন এটা ফাইন্ডিং করতেছেন, অর্থাৎ আপনি একটা বিগ কোম্পানি সেখানে ফাইন্ডিং করতেছেন, একটা রিসার্চ করতেছেন, ওখান থেকে ম্যাটেরিয়াল নিচ্ছেন, তখন আমার লার্জ ভলিউমের ভিতরে এখান থেকে তাকে ছেড়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে কি আপনার কিছু কিছু তথ্য কোম্পানির বের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে। আর একটা হলো প্রেজেন্টিং দ্য ইনফরমেশন টু এ কোর্ট অফ ল, অর্থাৎ কোর্ট অফ লর কাছে আপনার টোটাল যে ইনফরমেশনগুলো সেগুলো তুলে ধরা আর কি। তো এই হলো আমার 4-এর সি। আর 4-এর ডি নম্বর বলতেছে কি, যে এক্সপ্লেন হাউ কম্পিউটার প্রোফাইলিং অ্যান্ড মিস্টেকস ইন দ্য কম্পিউটার ম্যাসিং অফ পার্সোনাল ডাটা মে অ্যাক্ট অ্যাজ এ কন্ট্রোভার্সাল থ্রেটস টু প্রাইভেসি, অর্থাৎ প্রাইভেসিকে কিভাবে থ্রেটে ফেলে, অর্থাৎ আপনার কম্পিউটারিং যে ম্যাসিং বা পার্সোনাল ডাটার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিভাবে প্রোফাইলিং যদি কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ব্যাখ্যা দিবেন। তো সেটার অ্যান্সার বলতেছে 4-এর ডি, কম্পিউটার প্রোফাইলিং অ্যান্ড মিস্টেকস ইন দ্য কম্পিউটার ম্যাসিং of personal data or other controversial threats to privacy. Individuals have been mistakenly uh, arrested and jailed, and people have been denied credit because their physical profiles or personal data have been used by profiling software to match them incorrectly or improperly with the wrong individual. অর্থাৎ আপনার ডাটা এবং আমার ডাটার সাথে অনেক সময় মেলে যেতেও পারে, সেই ক্ষেত্রে আপনি যদি হয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রোফাইলিং বা সফটওয়্যার বা ম্যাচ করবেন ইনকারেক্টলি সেটা বলতেছে। তো অ্যানাদার থ্রেড টু আনঅথরাইজড ম্যাচিং, এটার একটা আলাদা থ্রেড হলো যদি আনঅথরাইজিং ভাবে ম্যাচিং হয় কম্পিউটারাইজিং ইনফরমেশনগুলো অ্যাবাউট ওয়ান এক্সট্রাক্ট ফ্রম দ্য ডাটাবেস অফ সেলস ট্রানজ্যাকশনস প্রসেসিং সিস্টেমস অ্যান্ড সোল্ড টু ইনফরমেশনস ব্রোকার্স or other companies. A more recent threat is the unauthorized matching and sales of information about one collected from website and news groups he and she visitors. One is then subject to barrage of unsolicited promotional materials and sales contract as well as having his or her privacy violated. ওকে, তারপরে আমরা 4-এর ইতে যাই। 4-এর ইতে বলতেছে যে ডিফাইন ডিজিটাল সার্টিফিকেটস, এখানে ডিফাইন করতে বলতেছে যে ডিজিটাল সার্টিফিকেটস, হোয়াট ইজ দ্য রুলস অফ পাবলিক কে ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কনটেক্সট অফ ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটটা কি আপনাকে ডিফাইন করার জন্য বলতেছে। আর হোয়াট ইজ দ্য রুল অফ দ্য পাবলিক, মানে পাবলিক রুলটা কি হবে, অর্থাৎ পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা কি, ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে কনটেক্সটগুলো কি হয়ে থাকবে সেটা আলোচনা করার জন্য বলতেছে। তাহলে আমরা এখানে 4-এর সি নম্বর এটা দেখি যে ডিজিটাল সার্টিফিকেটস আর ডাটা ফাইলস, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটটাকে আমরা একটা ডাটা ফাইল বলতে পারি যেখানে established the identify of the users and electronics aspects for protection of the online transaction, অর্থাৎ আপনার ডিজিটাল সার্টিফিকেট হলো যে আপনার একটা ইলেকট্রনিক অ্যাসেট বলা যায় যার মাধ্যমে আপনি অনলাইন ট্রানজাকশনগুলো করে থাকবেন। অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট সিস্টেম ইউজ এ ট্রাস্টেড থার্ড পার্টি, অর্থাৎ আমি আপনার কোম্পানির কাছ থেকে কিছু ম্যাটেরিয়াল কিনবো বা
হ্যাঁ, আপনি এটা অনলাইন ট্রান্সফার করছেন, তাহলে আপনার তো একটা সার্টিফিকেশন আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেশনটা আমার কোম্পানির কাছে একটা ট্রাস্টেড থাকতে হবে, থার্ড পার্টি, আমি হলাম থার্ড পার্টি, তো ট্রাস্টেড থাকতে হবে। নো অ্যাজ এ সার্টিফিকেট অথরিটি সিএ ইজ ভ্যালিডেটেড ইউজার্স আইডেন্টিটি, যাতে করে আপনার সহজে আপনাকে ইউজার হিসেবে আইডেন্টিফাই করা যায়। Public key infrastructure, the uses public key cryptography working with the CA is now widely used in e-commerce. এটা widely e-commerce হিসেবে ব্যবহার করা হয়। The CA verifies the digital certificate users identify offline, এবং ডিজিটাল সার্টিফিকেট যেহেতু অফলাইনে ওটা ভেরিফাইড করা যায়, দিস ইনফরমেশন ইজ পুট ইনটু এ সিএ সার্ভার, মানে এই ইনফরমেশনগুলো সিএস সার্ভারে দেওয়া থাকে, হুইচ জেনারেটস অ্যান্ড ইনক্রিপ্টেড ডিজিটাল সার্টিফিকেট কন্টিনিউ অনার আইডেন্টিফিকেশন ইনফরমেশন। এক্ষেত্রে অনার তার আইডেন্টিফিকেশনগুলো সহজেই এই যেহেতু জেনারেট করা থাকে এখান থেকে ফাইন্ড আউট করা যায়, অ্যান্ড এ কপি অফ দ্য অনার অফ পাবলিক কি, এবং পাবলিক কি হিসেবেও এটা ব্যবহার করা হয়। দ্য সার্টিফিকেট অথেন্টিকেশন দ্যাট পাবলিক কি বিলংস টু ডিজিনেটেড দ্য অনার, অর্থাৎ এখানে যে অথেন্টিকেশন থাকে, আপনার সার্টিফিকেটের অথেন্টিকেশন অনলাইনে থাকবে, সেটা আপনার এই ডিজাইনটা করা থাকে আপনার পাবলিক যে অনার, মানে যে মালিক পক্ষ থেকে এই ডিজাইনটা করা থাকে, অর্থাৎ যে ব্যক্তি অনার সে। The CA makes its own public key available either in print or perhaps on the internet. The represent of an encrypted message uses a CA public key decoded the digital certificate attached to the message verifies it was issued by a CA, and the obtain the sender public key and identification information contained in the certificate. By using this information, the recipient can send the encrypted reply the digital certificate system would enable. For example, a credit card users and merchant to validate their digital certificates were issued by an authorized and trusted third party before the exchange data. অর্থাৎ আপনি আপনার ডাটাগুলো এক্সচেঞ্জ করবেন একটা থার্ড পার্টির মাধ্যমে, আপনার ডাটা আমি নিব, আমার ডাটা আপনি দিবেন। তো এই ক্ষেত্রে আমাদের ডকুমেন্টেশন যে ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা থার্ড পার্টি সেটা কি করবে, কনফার্ম করে দিবে। তো এটা হলো আমার 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো